বাগেরহাটে একই পরিবারের ৩ সদস্যের গলিত মরদেহ উদ্ধার। ৫৫ বছরেও শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা কেন করা হয়নি? প্রশ্ন জামায়াত আমিরের। জানাবো দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যম ভাষণ নিয়ে যা বলছে ভারত। বিএনপি কর্মীকে আওয়ামী লীগ নেতা দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ। এবং সর্বশেষ জানাবো গাঁজা ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বাগেরহাটে একই পরিবারের ৩ সদস্যের গলিত মরদেহ উদ্ধার। বাগেরহাটের কচুয়ায় নিজ বসতঘর থেকে একই পরিবারের ৩ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন একই এলাকার আহাদ হাওলাদার, তার মা মনিরা বেগম ও নানি রাশিদা বেগম। জানা যায়, বিকেলে প্রতিবেশী বুলু বেগম বাইরে থেকে দুর্গন্ধ টের পেয়ে ঘরের ভেতরে গিয়ে গলিত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে যায়। কয়েকদিন আগে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরুদ্ধ করে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাপ্তার বলেন, মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এই কারণে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনাটি 2 থেকে 3 দিন আগে ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারো নজরে আসেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে জেলা পুলিশ, ডিবি, পিবিআই সহ আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম তদন্ত শুরু করেছে বলে জানান পুলিশ সুপার হাসান। ৫৫ বছরেও শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা কেন করা হয়নি? প্রশ্ন জামায়াত আমিরের। বাংলাদেশের স্বাধীনতা দীর্ঘ ৫৫ বছর পার হতে চললেও শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের একটি সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা হয়নি বলে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, আফসোসের বিষয়, স্বাধীনতার ৫৫ বছর পার হতে চলল অথচ মুক্তিযোদ্ধা ও শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা হলো না। শুনেছি মাত্র স্বল্প সংখ্যক শহীদ মুক্তিযোদ্ধা ভাতা পান। বলা হয় এত এত লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাহলে তাদের সঠিক রেকর্ড কেন থাকলো না? তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সামনে আনতে হবে, এটা সরকারের দায়িত্ব। আমি সরকারকে অনুরোধ করব, আপনারা উদ্যোগ নিন, সঠিক ইতিহাসের সূচনা করুন, পরিবারগুলোকে স্বীকৃতি দিতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ২৪-এর পরিবর্তনের আগে রাজনীতিবিদদের কণ্ঠে যে প্রতিশ্রুতির সুর ছিল, ৫ই আগস্ট ও পরবর্তীতে তার বড় ধরনের পরিবর্তন ঘটেছে। বিশেষ একটি রাজনৈতিক মহল নিজেদের স্বার্থে নতুন ন্যারেটিভ ও বয়ান তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন পঙ্গু ও মারাত্মক আহত ব্যক্তিদের অনেকে এখনও ছটফট করছেন। তাদের আত্মত্যাগ ও অবদানকে কোনোভাবে আড়াল বা অবমূল্যায়ন করা যাবে না। পাশাপাশি গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের বিচার প্রক্রিয়া বর্তমান সময়ে স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে খুনিদের দৃশ্যমান ও ন্যায়সঙ্গত বিচার দাবি করেন। গণভোটের বিষয়ে স্পষ্ট অবস্থান ব্যক্ত করে ডক্টর শফিকুর রহমান বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জনগণের সিদ্ধান্ত অভিপ্রায়ই সর্বোচ্চ। গণভোটে বিপুল সংখ্যক মানুষ হ্যাঁ ভোট দেওয়ার পরও তা না মানার কোনো সুযোগ নেই এবং জনগণ তাদের রায় মানতে বাধ্য করবে। অনুষ্ঠান থেকে সরকারের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, জুলাই বিপ্লবে যোদ্ধাদের গায়ে হাত দেওয়া কিংবা তাদের অবদানকে অস্বীকার করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের বৃহত্তর স্বার্থে ঐক্য বজায় রাখার কথা বললেও জনগণের কোনো একক অধিকার বা আধিপত্যবাদের কাছে মাথা নত করা হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জানাবো দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত। বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়ে দিয়েছেন। 5ই আগস্ট নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণের বিষয়ে ভারতের সম্পৃক্ততা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, আপনি যে
যে অনুষ্ঠানের কথা উল্লেখ করছেন সেটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করছে। এই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ওই অনুষ্ঠানে যেসব মতামত প্রকাশ করা হতে পারে সেগুলোরও সরকার কোনো অনুমোদন বা সমর্থন দেয় না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ রয়েছে সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। গত বছর ঢাকা ছাড়ার পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা সেখানে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দেবেন এমন খবর প্রকাশের পর ভারতের কাছে নিজেদের গভীর উদ্বেগের কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ। ঢাকা বলছে, এই ধরনের আয়োজন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক গতিধারায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি কর্মীকে আওয়ামী লীগ নেতা দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ। চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির এক কর্মীকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর স্ত্রী ফটিকছড়ি সরকারি কলেজের প্রভাষক অনামিকা সায়মা মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, সোমবার আদালত পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে তার স্বামীকে কারাগারে পাঠান। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মোহাম্মদ নুরুল আজম। তিনি ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরাণ চৌধুরী বাড়ির মৃত ইউনুসের ছেলে। পরিবারের অভিযোগ, মামলা নথিতে সম্পাদনা করা একটি সাংগঠনিক তালিকা সংযুক্ত করে নুরুল আজমকে ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দেখানো হয়েছে। অথচ ওই পদে প্রকৃত ব্যক্তি হলেন মোহাম্মদ জয়নাল আবদিন। পরিবার, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন নথির তথ্য অনুযায়ী নুরুল আজম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপির সদস্য হিসেবে সক্রিয় ছিলেন। পরে ব্যবসায় মনোনিবেশ করলেও ২০১৭ সালে সর্বশেষ পৌর বিএনপির সদস্যপদ নবায়ন করেন। স্থানীয়দের দাবি, নুরুল আজম দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহারের অনুসারী হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সঙ্গে আজিমুল্লাহ বাহারের একাধিক ছবি ও বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি রয়েছে। তাদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের জেরে তাকে পরিকল্পিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। এলাকাবাসীর ভাষ্য, নুরুল আজম একজন শিক্ষিত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে হয়রানির শিকার করা হয়েছে বলে তারা মনে করছেন। এ বিষয়ে নুরুল আজমের স্ত্রী কলেজ প্রভাষক অনামিকা সায়মা বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেছেন। তাকে আওয়ামী লীগের নেতা বানিয়ে মামলায় জড়ানো একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র প্রশাসনের। আমি ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। পরিবারের সদস্যদের দাবি, রাজনৈতিক পরিচয় ভুলভাবে উপস্থাপন করে তাকে একটি স্পর্শকাতর মামলার আসামি করা হয়েছে। তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং প্রকৃত তথ্য উদ্ঘাটনের দাবি জানান। উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জহির আজম চৌধুরী বলেন, বিএনপির কোনো কর্মীর গায়ে আওয়ামী লীগের পরিচয় চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। যারা এই ধরনের বিভ্রান্তি ছড়াতে চায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। থানা সূত্রে জানা যায়, রোববার রাতে বিবিরহাট এলাকায় ফটিক প্লাজার সামনে থেকে নুরুল আজমকে আটক করা হয়। পরদিন একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে দাখিল করা পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়, নুরুল আজম ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংস ঘটনায় জড়িত ছিলেন। অভিযোগ প্রসঙ্গে ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ রবিউল আলম খান বলেন, মামলার ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন কিছু তথ্য প্রমাণ পুলিশের হাতে রয়েছে। সে কারণেই তাকে মামলায় আসামি করা হয়েছে। তার দাবি, এটি রাজনৈতিক মামলা। গাঁজা ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি। লক্ষ্মীপুরের রামগঞ্জে গাঁজা ও ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ২৪ ঘন্টার মধ্যে বিএনপির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অসামাজিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিরন হোসেনকে প্রাথমিক সদস্যপদ সহ দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে রামগঞ্জ উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোর হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্র শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিরন হোসেনের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্তের অনুলিপি জেলা বিএনপি ও সংশ্লিষ্ট সাংগঠনিক নেতাদের কাছেও পাঠানো হয়েছে। এর আগে রাতে প্রায় ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মিরন হোসেনকে গাঁজা সেবনের প্রস্তুতি নিতে এবং ইয়াবা সেবন করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোমবার এক ভিডিও বার্তায় মিরন হোসেন নিজের অবস্থান ব্যাখ্যা করে দাবি করেন, ভিডিওটি সাম্প্রতিক নয়। তার ভাষ্য অনুযায়ী ২০২২ সালে আওয়ামী লীগের কয়েকজন লোক ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে তাকে দিয়ে ওই ভিডিও ধারণ করিয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্যে এখন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।